এইবার আমি আপনাদের সামনে যে প্রতিবেদনটা রাখবো সেটা হচ্ছে আবাসন, মানে হাই রাইজ, যেখানে যেখানে বিভিন্ন আবাসনে যে ভোট কেন্দ্র করা হয়েছিল, সেই ভোট কেন্দ্রগুলোর যখন ফলাফল বিশ্লেষণ করা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রেই এগিয়ে রয়েছে বিজেপি। দেখুন, নিশ্ছিদ্র নিরাপত্তা, রেকর্ড ভোটদান, ১.৫ দশক পরে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদল। তৃণমূলকে সরিয়ে রাজ্যে প্রথমবারের জন্য ক্ষমতায় এসেছে বিজেপি। শনিবার রাজ্যের নব মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। এই প্রেক্ষাপটেই শুরু হয়েছে নির্বাচনী ফলের বিশ্লেষণ, আর তাতেই আবাসনে ভোট গ্রহণ কেন্দ্রগুলির ফলাফল নিয়ে উঠে আসছে নানা তথ্য। বড় আবাসনের বাসিন্দাদের মধ্যে ভোটে উৎসাহ বাড়াতে এবারই প্রথম কলকাতা ও শহরতলির ৬৫টি আবাসনে ভোট গ্রহণ কেন্দ্র করেছিল নির্বাচন কমিশন। নির্বিঘ্নে ভোট দিয়েছেন আবাসিকরাও। For the first time booth multi-complex হয়েছে, so more than 82% of the voters came and gave the vote. আর সেই ভোটের ফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে সিংহভাগ ক্ষেত্রেই বাজিমাত করেছে বিজেপি। মানুষ চাইছিল যে একটা ডাবল ইঞ্জিন যেটাকে বলা হয়, এক্সপিরিয়েন্স আই বিলিভ পিপল হ্যাভ ভোটেড দিস টাইম। কলকাতার অন্যতম অভিজাত আবাসন আরবানায় এবার ভোট কেন্দ্র করেছিল কমিশন। মোট ৯২০ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে প্রায় ৭৫০। নির্বাচন কমিশন সূত্রে দাবি, এর মধ্যে বিজেপি ভোট পেয়েছে ৫৫০। কমপ্লেক্সের ভিতরে বুথ হলে অনেক সুবিধা হয়ে গেছে। আগে আমরা বাইরে যেতাম, কবি বারিশ हो रही है, কবি এত গরমিতে লাইনে দাঁড়াতে হয়, অনেকজন বাইরে যেতে চায় না, তো পার্সেন্টেজ অফ ভোটিং এখান থেকেও অনেক কম ছিল। কমিশন সূত্রে খবর, বাইপাস লাগোয়া অ্যাক্টিভ একর্স আবাসনে পড়া ৮৫%-এর বেশি ভোটের মধ্যে ৭০%ই গেছে বিজেপির ঝুলিতে। যাদবপুর সাউথ সিটি আবাসনে মোট ভোটার ৭০৩ জন, ভোট পড়েছে ৭৭%, তার মধ্যে ৬৭% ভোট পেয়েছে বিজেপি। নির্বাচন কমিশন সূত্রে দাবি, ডায়মন্ড সিটি, জেনেক্স ভ্যালি, সিলভার স্প্রিং, ইমামি সিটির মতো আবাসনগুলিতে ভোট পড়েছে ৭৫-৯০%। মোট প্রদত্ত ভোটের ৬০-৭০% ভোট পেয়েছে বিজেপি। একটা মনে সন্দেহ থাকতো সবসময় যে যাব কি যাব না, কি প্রবলেম ওইখানে হবে, বিভিন্ন প্রবলেমটা থাকতো। কিন্তু এখন এইখানে একটা কমপ্লেক্সের মধ্যে যখন বুথটা হয়ে যাওয়ার পর তো অনেকই সুবিধা হয়েছে, তাই জন্য আমি আশা করি যে মনে করি যে অনেকটা পার্সেন্টেজ ভোটিং পার্সেন্টেজটাও বেড়ে গেছে। সেন্টার আর স্টেট গভর্নমেন্ট এক হওয়াটা মানে এক্সপিরিয়েন্সটা কোনোদিন হয়নি। প্রত্যাশা আর প্রতিশ্রুতি ভোট রাজনীতির দুটি গুরুত্বপূর্ণ উপাদান। এখন আবাসনের ভোটারদের সেই ইচ্ছা পূরণ হয় কিনা তার উত্তর মিলবে ভবিষ্যতে। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। দেখুন, আমার মনে পড়ে যাচ্ছে এই আবাসনে কেন ভোট কেন্দ্র হবে তা নিয়ে শুধু বিরোধিতা নয়, একেবারে জ্ঞানেশ কুমারকে চিঠি পর্যন্ত দিয়েছিলেন তৎকালীন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এখানে রাজগোপাল ধর চক্রবর্তীর কাছে আসবো। শহুরে ভোটাররা তারা যে তৃণমূলের থেকে মুখ ফেরাচ্ছে, এইটা নিশ্চয়ই মনে থাকবে যে ২৪-এর লোকসভা নির্বাচনে যখন আমরা পুরসভা ভিত্তিক ফলাফলের বিশ্লেষণ করছিলাম, সেখান থেকে ইঙ্গিতটা স্পষ্ট পাওয়া গেছিল। আর এইবার দেখা যাচ্ছে এই সমস্ত হাই রাইজগুলো, মানে যেখানে ধরুন উচ্চবিত্তদের, মধ্যবিত্তদের, মোটের উপর শিক্ষিতদের বাস, তারা কিন্তু বেশিরভাগই বিজেপিকে বেছে নিচ্ছেন। হ্যাঁ, দেখুন, এই যে ডিসিশনটা নেওয়া, যারা ভোট বিমুখ ছিল এই সমস্ত আবাসনের মানুষেরা, তাদের মধ্যে মানে অবাঙালিও প্রচুর লোক আছে। অবাঙালিদের সম্বন্ধে ধারণা একটা সবসময় ছিল, এরা বুঝি মানে বামদের ভোট দেয় না বা পরবর্তীকালে তৃণমূলকেও ভোট দেয় না। তারপরে এরা শঙ্কিত ছিল, এরকম একটা ধারণা। তারপরে অনেকেই যেত না এবং এদের ভোটগুলো পড়ে যেত সময় মতন। তো যাই হোক, যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছে, আমিও একটা কেন্দ্রে ভোট দিয়েছি, রেলভিআর বলে কাছেই এখানে। সেখানে শুনেছি প্রচুর সব মানুষই ভোট দিয়েছে। এটা তো মানে এই যে সিদ্ধান্তটা নেওয়া, যে সমস্ত মানুষ ভোটমুখী ছিল না তাদের আবার ভোট কেন্দ্রের দিকে ফেরত আনা। এবার যখন ভোট দিয়েছে, এবার যদি সেই হাউজিংয়ে ভোট নাও হয়, তাহলে কিন্তু তারা হয়তো যাবার চেষ্টা করবে, কেননা ভোট সম্বন্ধে তাদের আগ্রহ তৈরি হয়েছে। এবং এই যে ব্যাপারটা নিয়ে 93% ভোট পড়লো, সব শ্রেণীর মানুষকে কী করে ভোট কেন্দ্রে নিয়ে আসা যায়, এটা কিন্তু নির্বাচন কমিশন চেষ্টা করেছে। এবং এর ফলে যে মানুষের যে আবেগ তৈরি হয়েছে, ভোট আমার অধিকার, কিন্তু একটা সমস্যাও থেকে যায়। মনে করুন কোনো কেন্দ্রে এমন বেশিরভাগ মানুষ কোনো পার্টিকে ভোট দিল, পরবর্তীকালে দেখা যেতে পারে সে চিহ্নিত, সেই আবাসনটা চিহ্নিত হয়ে গেল।
এবং সরকার হয়তো ভাবতে পারে না এই তো আমাদের ভোট দেয়নি, এদেরকে কোনো পরিষেবা দেওয়া যাবে, এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে। কিন্তু তা সত্ত্বেও যে মানুষ যেভাবে বুঝেছে যে না আমার ভোট আমি দেবো, আবার সবার চিন্তা যদি এক হয় কি আসে যায়, সবাই একসঙ্গে শাস্তি পাবো, এই যে একটা ভাবনা তৈরি হয়েছে, সেখান থেকেই এই যে বিপ্লব, সেটা কিন্তু বলা যায় একটা ভোটে নিঃশব্দ বিপ্লব ঘটেছে। দেখুন বিপ্লব তো নানানভাবে ঘটে, কেউ ছুরি বোমা নিয়ে বিপ্লব করে, কিন্তু মানুষ কথা না বলে যে বিপ্লব করা, যে পরিবর্তন করে দেওয়া, এটা কিন্তু এই নির্বাচনে ঘটেছে। এবং সেটা সর্বত্র গ্রামের গরিবজন তারা দিয়েছে, এমনকি বড় লোকদের যে বড় বড় আবাসন, বহুতল আবাসন, কয়েক কোটি টাকার মূল্যের যে সমস্ত আবাসন, সেখানেও মানুষ মনে করছে যে দেশ পরিবর্তনে, সমাজ পরিবর্তনে আমাদের চুপচাপ থাকলে চলবে না, এগিয়ে আসতে হবে। তার ফলেই 93% বোধহয় বিশ্ব রেকর্ড, আমি জানি না। আমেরিকাতে তো 60% বেশি কোনোদিন ভোট পড়েনি, ইংল্যান্ডেও 60-এর নিচে পড়ে, জাপানে কিছুদিন আগে ভোট পড়লো 60-এর নিচে, সুতরাং বিশ্ব রেকর্ডই বলা যেতেই পারে, এবং সেটা নির্বাচন কমিশন করে দেখিয়েছে। একদম। আমি এখান থেকে বিমলদার কাছে আসবো। বিমলদা, দুদফা ভোটে যে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছে এবং সুষ্ঠু অবাধ ভোট হয়েছে, তার জন্য নির্বাচন কমিশন প্রশংসা কুড়িয়েছে, একেবারে 100 পেয়েছে। আর আবাসিকরা যাতে সেই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, অর্থাৎ ভয়মুক্তভাবে ভোট দিতে পারে, তার জন্য নির্বাচন কমিশন ব্যবস্থা নিয়েছিল। এবং আবাসিকরা তারা স্পষ্ট বলছেন যে এই কারণেই ভোটদানের হারটা বেড়েছে, শতাংশ বেড়েছে। এবং সেই জন্যই কি তৃণমূল কোথাও গিয়ে বিরোধিতা করেছিল যখন নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছিল? আগে তো আলোচনা হলো, সুপ্রিম কোর্ট অবধি দৌড়েছিল। আর একটা কথা বলি, হয়তো ভুলে গেছে, আজকে রেফার করার কেউ সুযোগ পায়নি, আমি বলছি। তৃণমূলের এই যে এচড়ে পাকা নেতাটি রয়েছে, নাম বলছি, তার নাম অভিষেক ব্যানার্জি। তিনি কি বলেছিলেন? ওই যে জ্ঞানেশ কুমার গর্তে ঢুকলে তুলে আনবো বলেছিল, কি বলতো দেখিয়ে দাও একবার। জ্ঞানেশ কুমারকে কি ভ্যানিস সেই সত্য শেষ করতে দাও। না আপনারা এচড়ে পাকা পাকা বলছেন, এচড়ে পাকাটা হচ্ছে একটা এচড়ে পাকাটা ভদ্রবার্তা। তুমি অনেক লোককে অসভ্যতা করেছো, চুপ করে থাকো। তুমি যখন এসেছো অনেকের সঙ্গে বাজে কথা বলেছো, তুমি চুপ করে থাকো। আমি চুপ করতে বলছি, আমি চুপ করতে বলছি, উল্টে পেটাচ্ছি, চুপ করতে বলছি। আরো উত্তেজিত করো না মানুষকে, তোমাদের দেখলে মানুষ উত্তেজিত হচ্ছে। প্লিজ তুমি চুপ করো। তুমি লোককে অসম্মান করার জন্য তুমি চুপ করো। এচড়ে পাকা শব্দটা কোনো আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ নয়। এচড়ে পাকা শব্দটা আনপার্লামেন্টারি নয়। হোয়াট ইজ পার্লামেন্টারি, হোয়াট আমি জানি, আমাকে শিখিও না প্লিজ। ওই এচড়ে পাকা নেতা কি বলেছিল? তোমার কাছে ভাষা শিখতে হবে। তোমার মতো তুমি যা লোকের সঙ্গে অসভ্যতা করেছো, তুমি কুখ্যাত অসভ্যতা করেছো। ভালো করে শোনো, এই নেতাটি বলতো জ্ঞানেশ কুমার তোকে মাটি থেকে তুলে এনে শাস্তি দেবো। এই ধরনের রাজনৈতিকতা, এই ধরনের অরাজনৈতিকতা, এই ধরনের হুমকি দিয়েছিল একটা কারণে। এরা বুঝেছিল যে একবার যদি এখানে নির্বাচন কমিশন ঠিক মতো ভোট পরিচালনা করতে পারে, তাহলে তৃণমূলের এই কুখ্যাত ভোট মেশিন সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। মানুষ ভোট দিতে পারলে তৃণমূলকে উৎখাত করবে। আজকে আমি বলছি, 2021 সালে যদি আমরা এই এসআইআরটা নির্বাচন কমিশনের যদি গিয়ে করাতে পারতাম, বা নির্বাচন কমিশন এসআইআরটা করতো, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস 2021-এই হেরে যেত। 2021-এ কিন্তু এসআইআর হয়নি বলে এই আইপ্যাক কোম্পানিকে দিয়ে এরা সমস্ত 2 নম্বরিগুলো করিয়েছিল। ঠিক সিপিএম যে কায়দায় ভোট করত সেই কায়দায় ভোট করেছিল। মৃত ভোটারের ভোটগুলো পড়েছিল, যারা অ্যাবসেন্ট ভোটার তাদের ভোটগুলো পড়েছিল, এবং আলটিমেটলি যারা বাধা দিয়েছিল পিটিয়ে তুলে দিয়ে ভোটটা দেওয়া হয়েছিল। আজকে প্রথম থেকেই তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গিয়েছিল যে একবার যদি ঠিকঠাক ভোট হয় ওরা ক্ষমতার বাইরে যাবে। আমিও ভেবেছিলাম ক্ষমতার বাইরে যাবে। এইভাবে মানুষ যে লক স্টক এন্ড ব্যারেল ছুঁড়ে ফেলে দেবে বাইরে, ইতিহাসের রাস্তা করে ফেলে দেবে, এটা আমারও ধারণার বাইরে ছিল। এটা একটা জিনিস থেকে সবাই যেন বোঝে এই উদাহরণ থেকে, যে জনতা জনার্দনের ওপর বেশি খোদার ওপর খোদগারি করো না। মানুষ কিন্তু সব দেখে, মানুষ সব বোঝে, এবং আলটিমেটলি মানুষ কিন্তু তার সিদ্ধান্ত নেয়। এই গণতন্ত্র প্রিয় মানুষের ভোটাধিকার তোমরা কেড়ে নিয়েছিল, সিপিএম কেড়ে নিয়েছিল। সিপিএম আবাসনের ভোটার এবং তাদের ভোটদানের কথা হচ্ছে,
আমি শুধু মনে করিয়ে দেবো, লোকসভা নির্বাচনে আমরা দর্শকদের দেখিয়েছিলাম হাওড়া সাঁকরাইলের ঘটনা। এরকম একটা আবাসনে আবাসিকদের তালাবন্ধ করে রেখে দিয়েছিল, এতটা ভয়ের পরিবেশ, প্রায় 2 ঘন্টা তারা বেরোতে পারেননি। তারপর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গিয়ে তাদের সেখান থেকে বের করার ব্যবস্থা করে। মানে কতটা সন্ত্রাসের পরিবেশ একেবারে তৃণমূল সেখানে তৈরি করেছিল। এবং এই কারণে প্রশ্নটা বড় হয়ে আসছে ভাস্করদা, যে এই আবাসনের এবং হাই রাইজের যারা ভোটাররা রয়েছেন তারা ভোট দেওয়ার সুযোগ পেলে তার পরিণতি কি হতে পারে অবাধ ভোট হলে, সেইটা তো আজকে বোঝা যাচ্ছে। সেই কারণে কি সেদিন হাওড়া এবং আমরা জানি না যে আর কোন কোন জায়গায় এই ধরনের সন্ত্রাসের বাতাবরণ তৃণমূল কংগ্রেস তৈরি করেছিল গত লোকসভা নির্বাচনে। না, বিষয়টা এরকম নয় যে হাই রাইজ বিল্ডিং এ যারা থাকেন তারা জীবনে প্রথমবার ভোট দিলেন। হ্যাঁ, হতে পারে এই আরবানার মতন গেটেড কমিউনিটির লোকেরা হয়তো গরিব মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে বাতানুকূল পরিবেশের বাইরে ভোট দেওয়াতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এটা হচ্ছে ক্লাস ব্যাপার আর কি। হ্যাঁ, গরিব মানুষের সঙ্গে তারা দাঁড়াবেন, তারা BMW গাড়ি নিয়ে বেরিয়ে যান, তাদের কি ইচ্ছা করে যে ওই ধরনের গরিব মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে আমি আসছি। তাহলে এই যে আবাসনের গেটেড কমিউনিটির লোকেদের ওই স্বাচ্ছন্দ্যে এসির মধ্যে থেকে ভোট দেওয়াটা নিশ্চিত তাদের কাছে আরামপ্রদ বলে তারা ভোট দিয়ে তারা মন পড়তে পারছেন বলেন কি এতদিন আটকে ছিলেন তার মানে তাদের না। এবং এটা তো নয় যে আবাসনে এই প্রথম ভোট হলো বলে তারা প্রথমে ভোট দিলে তারা কোনোদিন ভোট দেননি। এবারে বিরোধিতারা তাহলে কি কারণে এই কারণে যে আপনি একটা তাহলে আপনি উত্তরায়ণ বলে যেগুলো রয়েছে, যেগুলো বস্তির মধ্যে রয়েছে, সেগুলোর জন্য আলাদা করে করবেন না। শুধুমাত্র তাদের আর্থিকভাবে মানে এগিয়ে থাকা মানুষজন তাদের জন্য আপনি আলাদাভাবে গেটেড কমিউনিটির জন্য করবেন, এটা তো হতে পারে না। তো সুতরাং এখানে গেটেড কমিউনিটি একটা বিশেষ কমিউনিটি, যাদের উচ্চ আয়ের মানুষ, তাদের জন্য অন্যরকম ব্যবস্থা থাকবে। আর অন্য এই কথাটা আপনি এখানে বলছেন, আদালতকে বোঝাতে পারলেন না, আদালতকে বোঝাতে পারলেন না যদি আপনি মনে করে থাকেন এটা আমি বলছি প্লিজ সুচন্দ্রা। সুতরাং এই যে আপনি যেসব এই আরবানা সহ বিভিন্ন জায়গার কথা বলছেন, তাদের সঙ্গে বাকি জায়গার পার্থক্য হচ্ছে তারা ওই 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 স্বাচ্ছন্দ্য ছেড়ে ভোট দেবেন না। কারণ ওই গায়ে ঘামের গন্ধওয়ালা লোকজন শ্রমজীবী মানুষের সঙ্গে লাইনে দাঁড়াতে তাদের ওই স্ট্যাটাস সিম্বলে লাগে। এটা কি আপনি ডিফারেন্সিয়েট করছেন না? আপনি কিসের উপর ভিত্তি করে ডিফারেন্সিয়েট করছেন? আমি বলছি তার মানে আপনি সমানভাবে আমি বলছি তার মানে সমানভাবে আপনি এটারও বিরোধিতা করছেন। অবাধ ভোট দিয়েছে মানুষ, এই যে মানুষ এত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে এবং যেভাবে পর্যবেক্ষক মোতায়েন করে অবাধে ভোট দিয়েছে, এটারও আপনার চূড়ান্ত আপত্তি। ভোটের বিষয়টার সঙ্গে গেটেড কমিউনিটির সঙ্গে গেটেড কমিউনিটির মধ্যে আলাদা বুথ করা বিষয়টা এক নয়। এক কথা হচ্ছে যে এখানে মানুষ ভোট দিয়েছেন, কিন্তু ভোট দেওয়ার কথার পরে কাউন্টিং এর কথা কিন্তু কেউ বলছেন না। কোথাও কি আপনি তো ভুলে যাচ্ছেন যে আবাসনের মধ্যে যেভাবে মিছিল হতো, স্লোগান শাউটিং হতো, ভয় বেরোতে পারতেন না আবাসিকরা। ছেড়ে দাও। এবং তাদের সামনে যদি এরকম ঝামেলা এরকম সন্ত্রাস চলে, তারা ভয় ভোটটা দিতে যেতে পারতেন না। তারা বলছেন আবাসিকরা আজকে দাঁড়িয়ে বলছেন, আপনি প্রতিবেদনটা খেয়াল করেননি হয়তো, যে অনেক সমস্যা হতো এবং এই সমস্যা থেকে মুক্ত হতে পেরেছি আমরা, তাই ভোটটা দিতে পেরেছি। ভোটের যদি ঝামেলা হয় সাধারণ মানুষই সেখানে অসুবিধার মধ্যে পড়েন, কিন্তু বিশেষ কমিউনিটি গেটেড কমিউনিটি তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা, এটার মধ্যে কি উদ্দেশ্য? তার জন্য করেনি সমস্ত হাই রাইজে পোলিং বুথ হয়নি। এটা 65 খানা আবাসনে এই ভোট কেন্দ্র তৈরি করেছিল একেবারে নির্বাচন কমিশন। একেবারে হাই রাইজ বিল্ডিং গুলো আপনাদের ছবি সামনে তুলে ধরলাম, কারণ ভোটের বিশ্লেষণ চলছে। পোস্টাল ব্যালট, সেখানেও জোর ধাক্কা খেয়েছে তৃণমূল, সেখানেও স্পষ্ট প্রতিষ্ঠান বিরোধিতা। দেখুন প্রতিবেদন। যে কর্মচারী সমাজ একদম উজাড় করে এই যে বিজেপিকে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছে, এর মধ্যে কোনো কিন্তু নেই। যে সরকার দিয়ে দিতে পারে না, তার ক্ষমতায় থাকার অধিকার নেই, কর্মচারীরা সেটাই মেনে ওনাকে নামিয়ে দিয়েছেন পোস্টাল ব্যালটের মাধ্যমে। 26-এর ঐতিহাসিক ভোটে রাজনৈতিক পালাবদল হয়েছে রাজ্যে। পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য ক্ষমতায় এসেছে বিজেপি। মোট ভোটের প্রায় 46% পেয়েছে বিজেপি। সেখানে তৃণমূলকে থামতে হয়েছে প্রায় 41% ভোট পেয়ে। নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছে, বদলের পশ্চিম বাংলায় পোস্টাল ব্যালটেও জোর ধাক্কা খেয়েছে তৃণমূল, সেখানেও স্পষ্ট প্রতিষ্ঠান বিরোধিতা। কমিশন সূত্রে খবর, পোস্টাল ব্যালটে মোট ভোটের 80%ই গেছে তৃণমূলের বিপক্ষে। বেশিরভাগ আসনেই ধাক্কা খেয়েছে তারা। তবে 26-এর ভোটের ভরকেন্দ্র ভবানীপুরে 9টি পোস্টাল ভোটে এগিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পেয়েছেন 463টি ভোট। শুভেন্দু অধিকারী পেয়েছেন 454টি। যাদবপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির ঝুলিতে গিয়েছে 975টি পোস্টাল ভোট। সেখানে তৃণমূল 696 এবং সিপিএম পেয়েছে 625টি পোস্টাল ভোট। রাসবিহারী কেন্দ্রে পোস্টাল ব্যালটের ভোটে বিজেপির স্বপন দাশগুপ্ত পেয়েছেন 725টি ভোট। তৃণমূলের দেবাশিস কুমার পেয়েছেন 592টি ভোট। বিধাননগরে তৃণমূলের সুজিত বসু পোস্টাল ব্যালটে ভোট পেয়েছেন 567টি ভোট। বিজেপির শারদত্ত মুখোপাধ্যায় পেয়েছেন 792টি। এই সবকটি কেন্দ্রেই তৃণমূলকে হারিয়ে জয়ী হয়েছে বিজেপি। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মানে দেশের, তারা এসে বারবার বলেছে
যে আমরা নির্দিষ্ট নিয়ম মতো দিয়ে দেব এবং ৪৫ দিনের মধ্যে বেতন কমিশন ঘোষণা করব। তৃণমূল সরকার একটা বেতন কমিশন পেয়েছে, ৪ বছর পরে আমাদের দিয়েছে, এবং সেখানে উইদাউট ডিএ, মানে ভাবাই যায় না, এতটা কিন্তু বঞ্চনা আমাদের যে সিপিএম সরকারও করেনি। কমিশনের পরিসংখ্যানে স্পষ্ট, শুধু সরকারি কর্মচারীরাই নন, পোস্টাল ব্যালটে বয়স্করাও পরিবর্তন চেয়েছেন। নন্দীগ্রাম আসনে শুভেন্দু অধিকারী পেয়েছেন ১৩৩২টি পোস্টাল ভোট, তৃণমূলের পবিত্র কর পেয়েছেন ৮৯৯টি, কামারহাটিতে তৃণমূলের মদন মিত্র পেয়েছেন ৩২৪টি, বিজেপির ঝুলিতে গেছে ৫১০টি পোস্টাল ভোট। ব্যারাকপুরে বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি পেয়েছেন ৯০৭টি পোস্টাল ভোট, সেখানে তৃণমূলের রাজ চক্রবর্তী ঝুলিতে গিয়েছে ৫৫১টি। পানিহাটিতে বিজেপি রত্না দেবনাথ ৬৯৮টি পোস্টাল ব্যালটে ভোট পেয়েছেন। উল্টো দিকে ৩৬২টি পোস্টাল ভোট পেয়েছেন তৃণমূলের তীর্থঙ্কর ঘোষ। কমিশনের নিয়ম অনুযায়ী পোস্টাল ব্যালটে ভোট দেন সার্ভিস ভোটার, নির্বাচনী কাজে নিযুক্ত কর্মী, প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ভোটার, অত্যাবশ্যক পরিষেবা কর্মীরা। কিছু ক্ষেত্রে হোম ভোটিং ব্যবস্থাও চালু রয়েছে। ভোট গণনার পর দেখা যাচ্ছে জেলার অসংখ্য বিধানসভা আসনের পোস্টাল ব্যালটেও মাত করেছে বিজেপি। কেন্দ্র বারুইপুর পশ্চিম, তৃণমূল প্রার্থী বিমান বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৮৭২টি ভোট, সেখানে বিজেপি পেয়েছে ১০৭৮টি ভোট। সোনারপুর দক্ষিণ কেন্দ্রে বিজেপির রূপা গঙ্গোপাধ্যায় পেয়েছেন ২০০২টি, তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র পেয়েছেন ৮৩৩টি। বিরোধী ভোটটা বিজেপি নিতে সক্ষম হয়েছে। আমরা একটা কথা বারবার মঞ্চকে বলেছি, সবাইকে এই সরকারকে একটি ভোটও নয়, মানে বিগত সরকারকে। কোচবিহারের দিনহাটা আসনে তৃণমূলের উদয়ন গুহ পেয়েছেন ৯৭৭টি পোস্টাল ভোট, বিজেপি প্রার্থী অজয় রায় পেয়েছেন ১৪৬০টি। আসানসোল দক্ষিণে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল পেয়েছেন ৭৭৩টি ভোট, তৃণমূলের তাপস বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৩৯৬টি। বহরমপুরে অধীর চৌধুরী ১১০২ ভোট পেয়েছেন পোস্টাল ব্যালটে, তৃণমূলের নারুগোপাল মুখোপাধ্যায় পেয়েছেন ৪৭০টি পোস্টাল ভোট। তীব্র প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়াকে পালে লাগিয়ে ভোট বৈতরণী পার করেছে বিজেপি। এবার প্রত্যাশা পূরণের অপেক্ষায় রয়েছে জনতা জনার্দন। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। দেখুন, আবাসনে ভোট নিয়ে কথা হচ্ছিল, আমি শুধু একবার মনে করতে বলবো সেই সময়টা যে কি কারণে কুণাল ঘোষকে সেই আবাসনে গিয়ে হাত জোর করে ক্ষমা চাইতে হয়েছিল। কিন্তু পোস্টাল ব্যালটের প্রতিবেদন আমি দর্শকদের সামনে রাখলাম, এই পোস্টাল ব্যালটেও দেখা যাচ্ছে বিশ্বনাথ দা যে বিজেপির অনুকূলে বেশি ভোট পড়েছে। এই যারা মোটামুটি পোস্টাল ব্যালটে তো অধিকাংশ তারা ভোট দেন যারা সরকারি কর্মী, মানে সরকারি কর্মীতে ডিএর প্রসঙ্গ অবশ্যই আসে, যে ধারাবাহিক বঞ্চনার শিকার তারা হয়েছেন। শিক্ষকরা, যে শিক্ষকের ক্ষেত্রে চাকরি চুরি, ২৬,০০০ চাকরি গিয়েছে, কোথাও কি এইটা মনে হচ্ছে যে সেই ক্ষোভের প্রতিফলন পোস্টাল ব্যালটে সরকারি কর্মীরা এইভাবে নিয়েছেন? একেবারেই সরকারি কর্মী শুধু নয়, বয়স্ক লোকরাও যে ভোট দিয়েছে এর মধ্যে, তার বা সার্ভিস মানে আর্মিতে কাজ করেন বাইরেতে, তারাও যে ভোট দিয়েছেন ইলেকট্রনিক্স ট্রান্সমিশনের মাধ্যমে, সেখানেও কিন্তু দেখা গেছে যে সরকার বিরোধী ভোট তারা দিয়েছেন। দেখো, তিনটে, প্রথমত যে এই নির্বাচনটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি মানুষের প্রতিক্রিয়া। মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে চেয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাতে চেয়েছে, সেখানে সর্ববর্গের মানুষ হারাতে চেয়েছে। না, তুমি বুঝতে পারছো, মানে 16টা তফসিলি উপজাতি কেন্দ্র 16টাই জিতেছে বিজেপি, 30টা তোমার রাজবংশী কমিউনিটির আসন আছে, 29টাতে বিজেপি জিতেছে। যে কোনো বর্গ ধরে আলোচনা করো, প্রত্যেকটা বর্গেই বিজেপির জয় জয়কার হয়েছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কার্যত জিহাদ ঘোষণা করছে। শিক্ষক, সরকারি কর্মচারীদেরকে যেভাবে পদে পদে তিনি অপমান করেছেন, বিয়ের থেকে বঞ্চিত করে রেখেছিলেন, তার একটা সরাসরি প্রতিফলন কিন্তু পোস্টাল ব্যালটে ধরা পড়েছে। আমি তোমাকে আবারও বলছি, যেভাবে উনি অসম্মান করেছিলেন, শুধু দিয়ে দেননি তা না, অসম্মান করেছিলেন যে আপনারা ঘেউ কুকুরের মতন ঘেউ ঘেউ করবেন না, এরকম ভোট পেয়েছে, 40%-এর বেশি ভোট পেয়েছে বিশ্বনাথ দা। আবারও বলছি, যেভাবে সাধারণ কর্মচারীদেরকে ঘেউ ঘেউ কুকুরের সাথে তুলনা করা হয়েছিল, এটা মানুষ কিন্তু ভালোভাবে নেয়নি আমি বলছি। এবং দিয়ে না দেওয়ার জন্য বছরকে বছর শয়ে শয়ে কোটি টাকা খরচা করেছে কেবলমাত্র উকিলদের টাকা, ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে উকিলদের ইয়ে দিয়েছে, ফ্রি দিয়েছে। বড় বড় উকিল রেখে দিয়ে আটকানো হয়েছে। তারপরে ইলেকশনের আগে এমন একটা অর্ডার মানে টুইট করলো মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরেও কিন্তু ডিএর কমপ্লিটলি মানুষ হাতে তো দূরের কথা, মানে এখনো অনেকে জানে না যে কি আদতে এর ভবিষ্যৎ কি। এর উল্টো দিকটা যদি তুমি দেখো, তাহলে নরেন্দ্র মোদী, অমিত শাহ পরিষ্কার করে এসে তাদের সংকল্পপত্রে যেমন জানিয়েছে, প্রত্যেকটা জনসভায় জানিয়েছে যে 7ম পে কমিশন আমরা গঠন করব, কেন্দ্রীয় হারে আমরা ডিএ দিব। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বঞ্চিত করে রেখেছে, তার
বিরুদ্ধে গিয়ে তারা পরিষ্কার একটা প্রস্তাব রেখেছিল সরকারি কর্মচারীদের যে আমরা আসলে কিন্তু সপ্তম পে কমিশন হবে এবং সবাইকে দিয়ে দেওয়া হবে। এটা কিন্তু মানুষকে আশ্বস্ত করেছে। এটা কিন্তু আমি বলবো সরকারি কর্মচারীরা অনেকেই বামপন্থী ছিল, তার সত্ত্বেও তারা বিজেপিকে ভোট দিয়েছে। একটা নরেন্দ্র মোদী, অমিত শাহ যখন বলছেন দেশের প্রধানমন্ত্রী, একটা পজিটিভ সেন্সে কিন্তু তারা ভোট দিয়েছে। এবার আবাসনের নিয়ে আমি একটা কথা বলতে চাই। তৃণমূল কংগ্রেস আবাসনের বিরোধিতা কেন করেছে? আবাসনের ভোটে ক্লাস ক্যারেক্টার। তৃণমূলের যখন নেতা শিক্ষামন্ত্রীর বাড়িতে, যখন বান্ধবীর বাড়িতে যখন 50 কোটি টাকা পাওয়া যায়, কোটি কোটি সোনা পাওয়া যায়, এক একজনের লাইফস্টাইল আমরা দেখেছি। আমি এক একজন তারা ক্লাস ক্যারেক্টার আমাকে শেখাবে। আরে টাকাটা কার ছিল বিশ্বনাথদা? আজও তুই জানতে পারিনি যে ওই টাকাটা কার টাকা? যাদের পাড়ায় পাড়ায়, যাদের মানে গ্রামের পর গ্রাম, 4তলা 5তলা 6তলা বাড়ি, যারা বিড়ি খেত তারা 6তলা বাড়ি বানিয়েছে। তৃণমূলের দপ্তর আছে কেন্দ্রীয় সরকারের, তারা কি ঘুমোচ্ছিল? আয়কর দপ্তর কি করছিল? ঘুমোচ্ছিল। আর 40% বেশি ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস। 55% মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে। লকস্টক ব্যারেল কথা ব্যবহার করেছিল। কত পার্সেন্ট দিয়েছিল? তৃণমূল কত পার্সেন্ট পেয়েছিল? 30 লক্ষ ভোট বেশি পেয়েছে। আরে আবার সেই লঙ্কে গতবারে তৃণমূল যা ভোট পেয়েছিল, টোটাল ভোট তার চেয়ে বেশি ছিল তো, তখন এই অঙ্কটা ছিল না। বিশ্বনাথ বাইরে আছেন। আমাকে একটু বলতে দিতে হবে। আমি পরিষ্কার বলছি, তৃণমূল কংগ্রেসের কাছে কিন্তু ক্লাস অ্যাপ্রোচ বা গরিব ধনী এরকম ভাবার কারণ নেই। তৃণমূলের নেতারা গত 15 বছরে চুরি করে ভাগ করে দিয়েছে। এক একজন 3তলা 4তলা বাড়ি বানিয়েছে। তাদের বাড়ি কি কোথায় কে বাড়ি বানিয়েছে তার জন্য দেখার জন্য আমাদের আয়কর দপ্তর আছে। কালীঘাটের জমি আমাকে দিয়েছে। তারা তো ব্যবস্থা নেবে নাকি এটা মানুষ ব্যবস্থা নেবে? কে বাড়ি করছে কে ঘর করছে দেখার জন্য। দ্বিতীয় এক সেকেন্ড, দ্বিতীয় যেটা ওরা চাইনি কেন, বিরোধিতা করেছিল কেন, কেন আদালতে গেছিল? তার কারণটা হলো যে লুম্পেন ক্লাস একটা তৈরি করেছিল। সেই লুম্পেন ক্লাসটা যদি বাইরে যদি বুথ হতো, অর্থাৎ যেহেতু আবাসনের বুথগুলো অনেক সুরক্ষিত হবে, ফলে আবাসনের যে লোকগুলো সরকারের উপর নির্ভরশীল নয়, স্বাধীনভাবে ভোট দিবে, প্রতিষ্ঠান বিরোধী ভোট দিবে আবাসনে ভোট হলে স্বাধীনভাবে। আর যদি আমি আবাসনের বাইরে নিয়ে যেতে পারি, তাহলে আমার লুম্পেন ক্লাসকে ব্যবহার করব। লুম্পেন ক্লাসকে দিয়ে যেভাবে আমি ভোট লুট করেছি, সেই লুটটা যাতে করতে পারি, তার জন্য আবাসনের ভোটের বিরোধিতা করা হয়েছে। আবাসনের ভোটের বিরোধিতা করা হয়েছে। আবাসনে আরবানে আবাসনে যারা থাকে তাদের স্ট্যাটাসটা কি? তার পাশে কারা থাকে তাদের স্ট্যাটাসটা কি? গেটেড কমিউনিটিকে আপনি প্রোটেক্ট করবেন না, আমি শুধু নিউটনের কথাটা একবার দর্শকদের মনে করাবো যে একেবারে দাঁড়িয়েছিল গাড়ি এবং তারপর বলা হয়েছিল সেই ভোটারকে আপনি বাড়ি চলে যান, আপনার ভোটটা হয়ে গেছে। মানে এগুলো কয়েকটা খণ্ডচিত্র, এটা একটা সার্বিক চেহারা ছিল আমাদের এই রাজ্যে ভোটের, যেটা এবার বদলেছে এবং যে কারণে ইতিহাসটা তৈরি হয়েছে। কিন্তু আমি এখানে দর্শকদের সামনে রাখবো যে নিঃসন্দেহে এবার কালকের দিনটা না অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ কালকে এই যে নতুন সরকার এবং নতুন সরকারের যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো বৈঠক করতে চলেছেন। এক হচ্ছে মন্ত্রিসভার বৈঠক এবং 2 হচ্ছে প্রশাসনিক বৈঠক। তার আগে আজকে পুলিশ কর্তাদের তরফ থেকে সেখানে যাওয়া হলো এবং নিরাপত্তা ব্যবস্থা পুরোটা খতিয়ে দেখা হলো। নবান্ন সংলগ্ন নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন কলকাতার সিপি। ছবিটা কি রকম ছিল রাখবো এই প্রতিবেদনে। আমি শুভেন্দু অধিকারী সোমবার দিন আমি অফিস করব। আমাদের মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে। 5 জন মন্ত্রীকে দপ্তর বরাদ্দ করব। প্রশাসনিকভাবে কাজ শুরু করব। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে ঐতিহাসিক জয় পেয়েছে বিজেপি। রাজ্যের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে শনিবারই শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। এবার শুরু হবে কাজ। যদিও শনিবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরই প্রশাসন ও পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে ছোট বৈঠক সারেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। আর সোমবার জোড়া কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। শপথ নেওয়ার পর তার নেতৃত্বে সোমবার নবান্ন সভাঘরে হতে চলেছে রাজ্যের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। 4 তারিখ থেকে একটা বিরাট দায়িত্ব পশ্চিমবঙ্গের মানুষ আমাদের দিয়েছেন, সুতরাং এবং আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ডেকেছেন। আগামীকাল আমাদের বৈঠক আছে। সেই বৈঠকে প্রথম মন্ত্রী হিসেবে সেই বৈঠকে যোগদান করব। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে হয়তো আলোচনা আন্দাজে তো বলা সম্ভব নয়। তৃণমূল সরকার যেটা দুর্নীতি করেছে সেগুলো তদন্ত হবে ও সেগুলো তুলে ধরা হবে।
নতুন সরকার, নতুন মুখ্যমন্ত্রী, নতুন মন্ত্রিসভা, তার প্রথম বৈঠক। সূত্রের খবর, মন্ত্রিসভার বৈঠকের পর সোমবার নবান্ন সভাঘরে প্রথম প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বিকেল 5টায় উচ্চ পর্যায়ে সেই বৈঠকে থাকবেন রাজ্য পুলিশের ডিজি, এডিজি, আইজি থেকে কলকাতার পুলিশ কমিশনার সহ সর্বস্তরের শীর্ষ পুলিশ কর্তারা। হাওড়া পুলিশের সিপি সহ সব কমিশনারেটের সিপি ও সব জেলার এসপিদেরও ডাকা হয়েছে সোমবারের বৈঠকে। হাই প্রোফাইল এই মিটিংয়ে থাকবেন জিআরপির শীর্ষ আধিকারিকরাও। প্রশাসন সূত্রে খবর, নতুন সরকারের আমলে কিভাবে আইন শৃঙ্খলা কঠোরভাবে মোকাবিলা করা হবে তা নিয়ে আলোচনা হবে বৈঠকে। এই প্রেক্ষাপটে তার 24 ঘন্টা আগে নবান্ন ও তার আশপাশের এলাকায় আরও আঁটোসাঁটো করা হলো নিরাপত্তা। রবিবার সকালে বিরাট বাহিনী নিয়ে গোটা এলাকা টহল দেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। হাওড়া সিটি পুলিশ কমিশনার অখিলেশ কুমার চতুর্বেদীকে সঙ্গে নিয়ে খতিয়ে দেখেন নিরাপত্তার খুঁটিনাটি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কালকে নবান্ন সভাঘরে পুলিশের শীর্ষ কর্তা যেমন কলকাতার পুলিশ কমিশনার, ডিজিপি, এছাড়া হচ্ছে সমস্ত এসপিদের নিয়ে কিন্তু একটা প্রশাসনিক প্রথম বৈঠক করবেন। সিকিউরিটি রিভিউ অর্থাৎ যে জায়গায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আসবেন তার জন্য যে সিকিউরিটি রিভিউ, সেই সিকিউরিটি রিভিউ একটা বৈঠক হচ্ছে। একেবারে সামনের সারিতে রয়েছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। এটা নবান্ন সিকিউরিটি রিভিউ করলাম আমরা। সিকিউরিটি রিভিউ যেটা আগে থেকে সিকিউরিটি হচ্ছিল ওই কী ব্যবস্থা ছিল, আরও যদি কিছু পরিবর্তন করতে হয় কি করতে হবে এইসব নিয়ে আলোচনা হলো। কালকে বৈঠক ব্যাপারে আমাদের যে বৈঠক আছে পুলিশকে নিয়ে ওটা 5টার সময় আছে। মুখ্যমন্ত্রী বৈঠক হবে আগামীকাল 5টার সময়, ওইখানে দিশা নির্দেশ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী হওয়ার পর সোমবারই প্রথমবার নবান্নে পা রাখতে চলেছেন শুভেন্দু অধিকারী। এখন প্রথমে মন্ত্রিসভা ও পরে প্রশাসনিক বৈঠকে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে সকলে। পার্থপ্রতিম ঘোষ, আবির দত্ত, পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ। শীর্ষেন্দুদা, মানে গতকালই যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নিয়েছেন তারপরেই প্রশাসন এবং পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে একটা ছোট বৈঠক তিনি সেরে ফেলেছেন। আগামীকাল জোড়া কর্মসূচি রয়েছে, সেখানে প্রশাসনিক বৈঠকও রয়েছে। অর্থাৎ এই যে নতুন সরকার এবং নতুন মুখ্যমন্ত্রীর কাছে যে কাজের প্রায়োরিটি লিস্ট, তার একদম প্রথমে রয়েছে রাজ্যের আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। সেটাই তো দরকার, গণতন্ত্রের তো আইন শৃঙ্খলাটা তো প্রথম দরকার। আইন শৃঙ্খলা ঠিক হলে তবে তো শিল্প আসবে, বিনিয়োগ হবে। আইন শৃঙ্খলা যদি না থাকে তাহলে মানুষজন ভয় পাবে। আজকে বাচ্চা ছেলেরা স্কুল যেতে ভয় পাবে, আজকে মহিলারা বাইরে বেরোতে ভয় পাবে। সেই জন্যই হচ্ছে আইন শৃঙ্খলাটা প্রথম দরকার। আজকে পুলিশকে তার মেরুদণ্ড সোজা রেখে তার কাজ করতে দিতে হবে, তবে সে হবে। নাহলে পুলিশ তার দলদাস হবে, সেই জিনিসটা হতে পারে না। আজকে গণতন্ত্রের সেটা বলে না। আজকে একটু আগে কথা হচ্ছিল যে আবাসনের বুথের কথা হচ্ছিল। আজকে আগে যে 1500 বুথে যে ভোটার থাকলে সেগুলোকে 1200-র নিচে করে দেওয়া হয়েছে। সেই জন্যে আজকে আবাসনে যেখানে 1200 জনের বেশি আছে কি 2000 জনের আছে, সেই জায়গায় বুথ হয়েছে। আজকে বললে হবে না যে এটার হয়েছে ওটার কেন হয়নি, ওটা নয়, নিয়ম অনুযায়ী হয়েছে, তবে আজকে তারা ভোটার দিয়েছে। আজকে নিচের ক্লাবসুল গেটে তালা দিয়ে দিলাম, তারা ভোট দিতে পারলো না, সেটা হতে পারে না। এই জায়গাতেই আইন শৃঙ্খলা, এইগুলোই আইন শৃঙ্খলা। রাত্রেবেলা লোক হাঁটতে পারবে না, সেটা হতে পারে না। আজকে মানুষ আজকে উই ওয়ান্ট জাস্টিস বলার জন্যে সপ্তমীর দিন বাচ্চা ছেলেগুলোকে তিনহারাতে আজকে গ্রেপ্তার করেছিলেন, মনে নেই? এই আইন শৃঙ্খলা আপনারা দেখাচ্ছেন। আমরা অষ্টমীর দিন স্পেশাল কোর্ট বসিয়ে সেখান থেকে বার করে দেওয়া হয়েছিল। আইন শৃঙ্খলা কে বলছেন? পুলিশ তার দায়িত্ব কর্তব্য পালন করে না। 1861 পুলিশ অ্যাক্ট অনুযায়ী পুলিশ কাজ করছিল না। কোথায় ছিলেন? আজকে এই কথাগুলো যখন বলা হচ্ছে সেগুলো ভাবতে হবে যে আইন শৃঙ্খলা যদি ঠিক থাকে তবে বাংলা এগোবে, বাংলায় বিনিয়োগ আসবে, বাংলায় দুর্নীতি হবে না, বাংলায় শিক্ষা অনেক উন্নত হবে। শিক্ষায় তো মানুষকে আলো দেখায়, আলোর পথ দেখায়। আমরা অন্ধকারের দিকে যাব না আলোর দিকে যাব? সেই আলোর দিকে যদি যেতে হয় তাহলে শিক্ষাকে আগে দুর্নীতি মুক্ত করতে হবে। আজকে খাটের তলায় অত টাকা পেয়ে যে যারা দেবেন, আজকে বাচ্চা ছেলেগুলো তারা মাস্টার ডিগ্রি পাশ করে আজকে ছোটবেলা থেকে কত কষ্ট করে বাবা মা তারা পড়াশোনা করায়, সেই পড়াশোনা করে মাস্টার ডিগ্রি পাশ করে তারা রাস্তার ধারে দিনের পর দিন পড়ে আছে। কেন? কিসের জন্য পড়ে থাকবে? টাকা দিলে তবে চাকরি। দিনের পর দিন আজকে আদালতে মামলা করেছেন, কেন তখন আপনারা সেই তালিকা প্রকাশ করতে পারেননি? সুপ্রিম কোর্ট বলাতে তবে তালিকা প্রকাশ করছেন। এইগুলো আসবে কেন? এগুলো যেন না হয় ভরসা,
সেই ভরসার জন্য কিন্তু সরকার একেবারে ভরসার জন্য কিন্তু সরকারকে মানুষ, এই বিজেপি সরকারকে মানুষ বেছে নিয়েছেন তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে। শিক্ষার কথা কিছুক্ষণ আগে বলছিলেন, আমি এবারে খাদ্যের কথা দেখাবো। খাবারের কথা যখন উঠছে তখন দুজনের ছবি দর্শকদের সামনে রাখবো। এক হচ্ছে দিলীপ ঘোষ এবং দুই হচ্ছে অগ্নিমিত্রা পাল। দুজনই মন্ত্রী পদে গতকাল শপথ নিয়েছেন। আজকে দুজনেই সম্পূর্ণ অন্য মেজাজে ধরা দিলেন। প্রাতঃভ্রমণে বেরিয়ে ইডলি সাম্বার দিয়ে প্রাতরাশ সারলেন দিলীপ ঘোষ। দুপুরে বিজেপি কর্মীদের আয়োজিত মাছ উৎসবে জমিয়ে খাওয়া দাওয়া করলেন তিনি। অন্যদিকে আজ সকালে কালীঘাট মন্দিরে পুজো দিলেন অগ্নিমিত্রা পাল। দেখুন, প্রথম দ্বিতীয় বলে কিছু নেই, সব কাজই করতে হবে একসঙ্গে। সেবা করতে এসেছি, শাসন নয়। দুজনেই দ্বিতীয়বার বিধায়ক হয়েছেন, আর পশ্চিমবঙ্গে তাদের প্রথম সরকারে দুজনকেই মন্ত্রী করেছে বিজেপি। শনিবার মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারীর পরই শপথ নেন খড়গপুর সদর কেন্দ্র থেকে জিতে আসা বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আমি ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আর তার 24 ঘন্টা পর রবিবার সকালে সেই চেনা মেজাজেই দেখা গেল দিলীপ ঘোষকে। প্রাতঃভ্রমণ করলেন, রোজকার মতো সারলেন জনসংযোগ। নেতা থেকে বিধায়ক, তারপর মন্ত্রী হয়েও ছেদ পড়েনি ডেলি রুটিনে। তবে রবিবার সকালটা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের কাছে একটু আলাদা করে দিলেন তার প্রাতঃভ্রমণের সঙ্গীরা। প্রথমে সংবর্ধনা দেওয়া হয় তাকে, তারপর ছিল ইডলি সাম্বারের আয়োজন। পার্কের বেঞ্চে বসে তা দিয়ে প্রাতরাশ সারেন তিনি। প্রাতঃভ্রমণের এক সঙ্গী দিলীপ ঘোষকে নিয়ে গানও বাঁধেন। জন্মদিন জন্মদিন এলো ডবল খুশির জন্মদিন, আমাদের বিশ্বকবির বার্থডেতেই দিলীপ ঘোষ দাদার মন্ত্রিত্ব পদের জন্মদিন। জন্মদিন জন্মদিন এলো ডবল খুশির জন্মদিন। বাস শুরু হয়েছে, শপথ গ্রহণ হয়েছে, ঢোকা হয়েছে খালি। এখনো চার্জ যতক্ষণ না আমাদের হাতে আসছে আমরা কাজ শুরু করতে পারবো না। দপ্তর ভাগ হবে, সব মন্ত্রীদের, আরও অনেক মন্ত্রীরা শপথ নেবেন। 2-4 দিন লাগবে সময়। প্রাতরাশে দক্ষিণ ভারতীয় খাবার থাকলেও দুপুরে মন্ত্রী দিলীপ ঘোষ একেবারে মাছে ভাতে বাঙালি। আমার স্ট্রিট এলাকায় মাছ উৎসবের আয়োজন করেছিলেন বিজেপি কর্মীরা। সেখানে মাটির থালায় জমিয়ে মাছ ভাত খান দিলীপ ঘোষ। ভাত, মাছের মাথা দিয়ে ডাল আর ফিশ কালিয়া। আমার স্ট্রিটে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ভাত, রয়েছে এখানে মাছের মাথা দিয়ে ডাল রয়েছে, আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ফিশ কালিয়া, সেই ফিশ কালিয়া রান্না করা হয়েছে। মমতা ব্যানার্জি এবং তার ছেলাচামুন্ডা একদিন কত মিথ্যা কথা বলে লোককে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। তাই আমাদের কর্মীরা প্রথমেই বাঙালিকে মাছ ভাত খাওয়াচ্ছেন, আর বাংলার মাছ খাওয়াচ্ছি আমরা, অন্ধ্রের মাছ নয়। বাংলার চাল আর বাংলার মাছ দিয়ে মাছ ভাত খাওয়া। শনিবার দিলীপ ঘোষের পরে শপথ নেন আসানসোল দক্ষিণের জয়ী বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ করিতেছি। রবিবার সকালে কালীঘাট মন্দিরে পৌঁছন অগ্নিমিত্রা পাল, পুজো দেন, আরতি করেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বলেছেন ভরসা ইন, ভয় আউট। আজকে যখন মা কালীর মন্দিরে কালীঘাটে গেলাম, এতবার এসেছি, কোনোদিন জয় শ্রীরাম আওয়াজ ধ্বনি কানে আসেনি। আজকে শুধু জয় শ্রীরাম জয় শ্রীরাম। কালীঘাট মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে পাশের শিব মন্দির ও জগন্নাথ দেবের মন্দিরেও পুজো দেন তিনি। শান্তি আসুক পশ্চিমবঙ্গে, সমস্ত মানুষের উন্নয়ন হোক, সবাই ভালোভাবে বাঁচুক, মাথা উঁচু করে বাঁচুক, ভয় ছাড়া বাঁচুক, ভরসা নিয়ে বাঁচুক। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের মুখ্যমন্ত্রী, সবাই ভালো থাকুক। তাদের মার্গদর্শনে আমরা মানুষের জন্য কাজ করব। সেবা করতে এসেছি, শাসন নয়। সব মিলিয়ে শপথ নেওয়ার পরদিন অন্য মেজাজে ধরা দিলেন রাজ্যের দুই মন্ত্রী অর্ণব মুখোপাধ্যায়, আবির দত্ত, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ। দেখুন, নির্বাচনী প্রচারে দর্শকদের মনে থাকবে যে মৎস্য বিরোধী বিজেপি, এই বলে তো তৃণমূল কংগ্রেস প্রচার করেছিল, এবং নির্বাচনের ফলে এটাও প্রমাণিত যে সেই প্রচারটাকেও, যেটা একেবারে কার্যত মানুষের মধ্যে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস, একেবারে সেটাকে অস্বীকার করেছে, প্রত্যাখ্যান করেছে মানুষ। বরং রাজ্যের মন্ত্রী মৎস্য বিলাসী হয়ে ধরা দিলেন। আমি রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে আসবো। এইটা বিজেপি বারে বারে প্রমাণ করছে যে রাজ্যের বহিরাগত বলে তো দাগিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এই রাজ্যের ফুড কালচারের সঙ্গে কতটা সম্পৃক্ত বিজেপি। আমি দু একটা কথা বলি যে বিজেপি মানে মাছ খাবো না, আমি এটা কোত্থেকে এলো আমি জানি না। আজ থেকে প্রায় 30-40 বছর আগে একজন মারাঠি আরএসএস প্রচারককে আমার বাড়িতে এসেছিলেন। আমি ভেবেছি সে মারাঠি এবং ব্রাহ্মণ এবং আরএসএস
সে তো নিরামিষ খাবে, সে বললো আমি তো মাছ ভাত খাই, বুঝেছেন? সুতরাং এই যে আমি জানি না কে রটিয়ে দিয়েছে বিজেপি মানে নিরামিষ, এই ধরনের ভুল ন্যারেটিভ করা হয়েছেই বলে এখন থেকে আঙুল তুলে দিয়েছে। দেখুন এতক্ষণ আঙুলগুলো একটু তলায় করো, আঙুলগুলো একটু তলায় করো। এতদিন আঙুল তোলা আমি দেখেছি, এতদিন আঙুল তোলা দেখি, এবারে একটু আমরা আঙুলটা নিচে নামাও। এই আঙুলটা আমরা সবাইকে বলি যে আঙুল কারুকেই দেখানো উচিত না, এগুলো অত্যন্ত বাজে শিষ্টাচার। ওয়েট প্লিজ ওয়েট, তুমি আপনার কাছে আসছি সংযুক্ত, মানে মানুষকে আঙুল দেখালে সেই আঙুল ভোট বাক্সে কালি হয়ে কিভাবে তার জবাব দেয়, এ তো মানে ভোটের ফলাফলে পরিষ্কার। শুভ্রজিৎ তর্জনী শক্তি মানুষ দেখিয়েছে, বামেদের সেই সশস্ত্র আন্দোলন মানুষ ধরেনি, আঙুলের কি শক্তি আছে ধরো আসছে, আঙুলের শক্তি কিন্তু দেখিয়েছে। যাই হোক, যেটা বলতে চাইছি যে দেখুন মানে যে কি ধরনের মিথ্যাচার। উড়িষ্যা বিজেপি রাজ্য, মাছের উপর তারা নির্ভরশীল, সেখানে কোনো ধরনের তারা জানেই না, জানতে চায়ও না। গোয়া মাছের উপর চলে, হ্যাঁ আমি বলছি যে ত্রিপুরা। সুতরাং এইগুলো যারা স্টাডি জানেই না, আমি তো বললাম আর এর সাথে রেডিও উদাহরণ শুরু করলাম, এইগুলো বলার চেষ্টা হয়েছে কেন একটা ন্যারেটিভ তৈরি করা যে ভাই তোমরা বিজেপির দিকে যাচ্ছ, এবারে কিন্তু মাছ পাবে না, মাংস পাবে না, এইটাই বোঝাবার চেষ্টা করেছে। এবং এটা যদি সঠিক হতো তাহলে কিন্তু মানুষ দাঁড়ান একটু এই বলতে অভ্যেসগুলো ছাড়ো। এবারে এই যে অভ্যাসটা, আমি তোমার কথা কোনোদিন বলিনি, তুমি আমাকে আগে ভয় দেখিয়েছিলে এবারে এইসব করো না, এইসব কাইন্ডলি করো না, সেই সব দিনগুলো চলে গেছে, এখন আর করো না। আমি তোমাকে অনুরোধ করছি, ইউ আর মাই ইয়ঙ্গার ব্রাদার, কিন্তু খেয়াল রাখো। এখন ব্যাপারটা হচ্ছে যে বার্তাটা যেটা ভুল প্রচার করার চেষ্টা করেছিলেন এটা কিন্তু ইলেকশনে কাজে লাগেনি। আপনি সঠিক বার্তা যদি দিতেন তাহলে কিন্তু কাজই দিত। আপনি অনেক কিছু বিজেপিকে ধরার অনেক জায়গা ছিল, আপনি রং জায়গায় অ্যাটাক করেছেন এবং মাছ ভাত তার অন্যতম। মানুষ বুঝিয়ে দিয়েছে যে না, বিজেপির সঙ্গে এই মাছ ভাতের এটা মানে চলে না, এবং তার ফলে মানুষ বুঝেছে যে কারা মিথ্যা কথা বলছে। এটা তার ফলেই দেখা গেছে এই মিথ্যা প্রচার, মিথ্যা ন্যারেটিভ যে তৈরি করার চেষ্টা, সেইগুলো থেকে মানুষ কিন্তু একটা মুক্তির শ্বাস পেতে চেয়েছে। এবং মুক্তি আমি জানি না কতটা আসল মুক্তি হবে যখন মাছ ভাতটা মানুষ সস্তায় কিনতে পারবে। আমরা সেই দিনের অপেক্ষায় আছি, সবাই মাছ ভাত কিনতে পারবে, সেই দিনের অপেক্ষায় ডেফিনেটলি আমরা আছি। দেখুন দুটো কথা হলো, আজকে মাছ ভাত অনেকে খেয়েছেন, কিন্তু কয়েক লক্ষ মানুষ যারা মা ক্যান্টিনের ওপর নির্ভরশীল ছিলেন তারা আজকে খেতে পাননি, এটাও যেমন। আর এই মাছ ভাতের কথাটা কেন এসেছে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। নবরাত্রির সময় দিল্লি সহ উত্তরপ্রদেশের বিভিন্ন শহরে জবরদস্তি করে মাছের দোকান, মাংসের দোকান বন্ধ করা হয়েছিল। আপনি এখানে বলে যান যে আগামী দিন কোনোভাবে নবরাত্রি বলুন, কোনো কিছুতে বলুন, মানুষের এই খাদ্যাভ্যাসের জন্য বিজেপির কোনো রকম কোনো বক্তব্য থাকবে না। এই জন্যই বলা হয়েছিল, দিল্লিতে হয়নি। আপনি বলুন যে না হয়নি, আপনি বলুন উত্তরপ্রদেশে নবরাত্রিতে মাছ মাংসের দোকান বন্ধ থাকে না, হয়নি। তাহলে আপনি জানেন না, এই জন্যই বলা হয়েছিল আপনার ভোট চায় না, আপনার জীবন যাপন পদ্ধতিটা এখানে বিভ্রান্ত এবার আমি বলি মা ক্যান্টিনের জন্য কত লোক খেতে পায়নি। আচ্ছা বিমল, কিন্তু মাথায় রাখবেন সস্তায় মানুষ সস্তায় খাবার পাবে, সুতরাং এই মা ক্যান্টিন ঠাকুমা ক্যান্টিনের প্রয়োজনই থাকবে না। মানুষকে আমরা একদম সস্তায় খাবার দেবো, নিশ্চিন্ত থাকতে হবে। যেটা ঘটেছিল সেটা হচ্ছে যে মানুষের যখন উৎসব, যেখানে উৎসব হয় সেটা যদি নিরামিষ উৎসব হয়, সেখানে যদি বলা হয় যে আপনি একটু দূরে গিয়ে আপনার ব্যবসাটা করুন, অন্যায়টা কি হয়েছে? একবার মিথ্যা কথা বলা হলো যে বিহারে নাকি মাছ বিক্রি বন্ধ হয়ে গেছে, একদম মিথ্যা কথা। যেটা সরকার করেছিল যে তোমরা যেভাবে বিক্রি করো অত্যন্ত আনহাইজিনিক, তোমরা হাইজিনিক হয়তো বিক্রি করো। আচ্ছা পশ্চিমবাংলায় এই যে মাংসের দোকানগুলো আগে ওপেনলি থাকতো, এই পশ্চিমবঙ্গ সরকারই বলেছিল তোমরা কাঁচ দিয়ে ঘিরবে, সেখানে বিক্রি করবে। আবার আমি বলছি, আস্তে আস্তে সব জায়গায় স্বাস্থ্যবিধি মানতে হবে, সরকার প্রত্যেককে সাহায্য করবে। আরে হাট কোথাও হয়নি, এই মিথ্যে কথা মানুষ মানেনি, এই মিথ্যে কথা মানুষ মানেনি, কোথাও বন্ধ হয়নি, আগামী দিনেও বন্ধ হবে না। আমি একটা ছোট্ট ঘটনা দিয়ে শেষ করি। আমি মেদিনীপুরের মানুষ, আমাদের গ্রামে এক জাগ্রত দেবতা আছেন শীতলা মাতার মন্দির, সেখানে যেদিন পুজো হয় সেদিন কিন্তু মাছ বিক্রি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়, সবাইকে অ্যালাউ করে না। শীতলা মাতার পুজোতে যদি মাছ
মাছ বিক্রি বন্ধ হয় তাহলে কিন্তু নবরাত্রিতেও তখন একটা দিনের জন্য যদি মাছ বিক্রি রেস্ট্রিক্টেড হয়, এমন কি কি মহাভারতটা অশুদ্ধ হয়? এই ন্যারেটিভ মানুষ মানেনি, এই মিথ্যে কথাগুলো মানুষ প্রত্যাখ্যান করেছে। সবচেয়ে বড় কথা, দেখুন পশ্চিম বাংলায় বিজেপির যে বিপুল জয় তা নিয়ে সারা দেশে আলোচনা হচ্ছে। বাংলার মানুষ দাসত্ব থেকে মুক্ত পেয়েছে, হায়দ্রাবাদের সভা থেকে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখুন, कल मैं बंगाल में था। वहां पहली बार बीजेपी के सीएम ने शपथ ली है। पहली बार बंगाल में प्रचंड बहुमत से बीजेपी सरकार बनी है और मैं देख रहा हूं कि बीजेपी की जो ये ऐतिहासिक विजय है उसका उत्साह यहां तेलंगाना में भी दिख रहा है। आज देश के कोने कोने में बीजेपी पर जनता का आशीर्वाद निरंतर बढ़ रहा है। देश के लोग बार बार बीजेपी के विकास मॉडल पर, गुड गवर्नेंस के मॉडल पर अपनी मोहर लगा रहे हैं। बंगाल में बीजेपी की विजय का जितना उत्सव देश में है, जितनी चर्चा दुनिया भर में हो रही है, वैसी चर्चा पहले किसी जीत पर नहीं हुई है। इसका कारण यह है कि बंगाल में सिर्फ राजनीतिक दलों की हार जीत नहीं हुई है, वहां एक ऐसी राजनीति को लोगों ने पराजित किया है जिसने एक तरह से बंगाल की जनता को गुलामी की बेड़ियों में जकड़े रखा था। প্রধানমন্ত্রী যখন জয় পরাজয়ের কথা বলছেন তখন নন্দীগ্রামের প্রাক্তন তৃণমূল বিধায়ক তিনি বলছেন যে যোগ্য নেতৃত্বের কাছেই রাজ্যের ভার গিয়েছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর এক সুরে একথাই বলছেন নন্দীগ্রাম আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা। তাদের মতে মমতা বন্দ্যোপাধ্যায় নন, শুভেন্দু অধিকারীই ছিলেন নন্দীগ্রাম আন্দোলনের আসল কাণ্ডারি। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে ভালো কাজ করলে পুরস্কার পাবে, তুমি মানুষের মঙ্গল করা। এ যেন এক অদ্ভুত সমাপতন। 34 বছরের বাম শাসনকে সরিয়ে যে নন্দীগ্রাম আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়ার পথ প্রশস্ত করেছিল, সেই নন্দীগ্রামেরই ভূমিপুত্র এবং সেই সময় তৃণমূল নেত্রীর সহযোদ্ধা শুভেন্দু অধিকারী আজ সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েই মুখ্যমন্ত্রী হয়েছেন। আর এই প্রেক্ষাপটেই নন্দীগ্রামের শহীদ পরিবারগুলির মুখে শোনা গেল মুখ্যমন্ত্রীর উচ্ছ্বসিত প্রশংসা। আশীর্বাদের ডালি কার্যত উজাড় করে দিলেন তারা। শুভেন্দু না এলে তো আমরা বেরোতে পারতাম না, সত্যি কথা। যোগ্যতাই ছিল, ভালো কাজ করলে পুরস্কার পাবেই। যে তুমি মানুষের মঙ্গল করা, মানুষ যেন না কাঁদে। সেদিন যোগ্য লোকের হাতে আনন্দের নেতৃত্বটা ছিল আন্দোলনের, সেই জন্য তো উনি আজকে মুখ্যমন্ত্রী হতে পেরেছেন। 2007 সালের 14 মার্চ জমি আন্দোলনে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল নন্দীগ্রাম। পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে, চলে যায় 14টি তরতাজা প্রাণ। সেই শহীদদের মধ্যে অন্যতম নাম শেখ ইমদাদুল ইসলাম।
নন্দীগ্রাম আন্দোলন পর্বে হারিয়েছিলেন তার সন্তানকে, হয়েছিলেন তৃণমূল কংগ্রেসেরই বেশ কয়েকবারে বিধায়ক। সেই ফিরোজা বিবি এখন আমাদের সঙ্গে রয়েছেন। আমার ছেলে যখন মারা যায় ওনাকে আমি রাজার আসনে বসিয়েছিলাম। আমি ওনাকে রাজা বলতাম, ওনাকে শুভেন্দু বলতাম না কখনো। তো যাই হোক, মনে আনন্দ আছে। তবে আমার আশা এইটুকু যে উনি যেন সম্মানের সঙ্গে সসম্মানে ধর্ম পালন করেন। শুভেন্দু অধিকারীকে আমাকে আমার আশীর্বাদ জানাবেন। নন্দীগ্রাম আন্দোলনের সময় ভাই প্রলয় গিরিকে হারিয়েছিলেন, তারপর কেটে গেছে 19টি বছর। এখনো সহোদরকে হারানোর যন্ত্রণা কুড়ে কুড়ে খাচ্ছে দাদা পলাশকে। মমতা ব্যানার্জি আজকের দুশ্মনী করেছেন শহীদদের সঙ্গে। এখনো অবধি 5টি পরিবার কর্মসংস্থান পায়নি। 2011 সালের পর থেকে উনি একবারের জন্য শহীদ স্মরণ সভা করতে আসেনি। 2007 সাল থেকে শুভেন্দু অধিকারী শহীদ পরিবারদের পাশে আছে, সুখ দুঃখের উনি সাথী। আমরা খুব গর্বিত এবং অহংকারিত যে শুভেন্দু অধিকারী আজকের মুখ্যমন্ত্রী হয়েছেন। গন্ডগোলের মধ্যে পড়ে গুলি খেয়েছিলেন ভাঙাবেড়ার বাসিন্দা হৈমবতী হালদার। সত্তরোর্ধ এই মহিলার দাবি, তারপর থেকে ঘরের ছেলের মতো তিনি সবসময় পাশে পেয়েছেন শুভেন্দু অধিকারীকে। উনি আমার ছেলের মতো, উনি আমাকে দেখভাল করে, সবসময় যেন আমার সুবিধা অসুবিধা বিপদে আপদে দেখে। ওই জন্য আমি তো সবসময় শুভেন্দুবাবুর পাশে আছি। সেদিন যোগ্য লোকের হাতে আনন্দে নেতৃত্বটা ছিল আন্দোলনের, সেই জন্য তো উনি আজকে মুখ্যমন্ত্রী হতে পেরেছেন। দু সালে রাজ্যের পালাবদলের অন্যতম মাইলস্টোন ছিল এই নন্দীগ্রাম। আর 1.5 দশক পর সেদিনের আন্দোলনের অন্যতম কাণ্ডারি শুভেন্দু অধিকারীর হাত ধরে ফের এলো রাজ্যে পালাবদল। রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে নিহত এবং আহত পরিবারের আশা, সারা জীবন তিনি যেন এইভাবেই তাদের পাশে থাকেন। নন্দীগ্রাম থেকে ক্যামেরায় অতনু কুণ্ডু ও সাহিব আলম শাহের সঙ্গে বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। দেখুন, এইটা খেয়াল রাখতে হবে, 2011 মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজ্যে সরকারে আসার বা পরিবর্তনের অন্যতম সিঁড়ি ছিল এই নন্দীগ্রাম। সেই নন্দীগ্রামের শহীদ পরিবারের সদস্যরা তারা বলছেন আজকে দাঁড়িয়ে যে শুভেন্দু অধিকারী হচ্ছেন যোগ্য ব্যক্তি রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য। এই ফিরোজা বিবি, যাকে শহীদের মা, যাকে প্রার্থী করেছিল অন্তত 2 বার তৃণমূল কংগ্রেস এবং বিধায়ক করেছিল, তিনি অভিযোগ করছেন যে তারপরে তৃণমূল কংগ্রেস দলনেত্রী তার কোনো খোঁজ খবর পর্যন্ত নিতেন না, যোগাযোগ পর্যন্ত থাকতো না। এই প্রশ্নটা বিশ্বনাথে তার মানে সঙ্গত কারণে উঠবে যে ক্ষমতায় আসার পর নন্দীগ্রাম কি তাহলে তৃণমূল কংগ্রেসের কাছে, তৃণমূল নেত্রীর কাছে, তৃণমূলের সরকারের কাছে ব্রাত্য ছিল নাকি? তৃণমূল সরকারের কাছে বার্ত ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বার্ত ছিল। কোনোদিন তিনি জাননি যে নন্দীগ্রামের আন্দোলনের উপর ভিত্তি করে সরকার তৈরি হয়েছিল। সেইখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই শহীদ দিবসে যাননি বা শহীদ দিবসের শহীদদের সাথে যুক্ত থাকেননি। উল্টো দিকে শুভেন্দু অধিকারী প্রতিটি পরিবারের সাথে সম্পর্কিত, প্রত্যেকটা শহীদ দিবসে উপস্থিত থাকা, তাদের সুখ দুঃখের সাথে কিন্তু যুক্ত ছিল। আমি পরিষ্কার বলতে চাই যে দেখো, নন্দীগ্রামে যারা শহীদ পরিবার তারা দাবি করেছিল যে কমিশন রাজ্য সরকার তৈরি করেছিল, সেই কমিশনের রিপোর্ট প্রকাশিত হোক, যাদের বিরুদ্ধে যারা অন্যায় করেছিল তাদের বিরুদ্ধে শাস্তি ব্যবস্থা হোক। রাজ্য সরকার কোনো যে তদন্ত কমিশন তার কোনো রিপোর্ট প্রকাশ করেনি। দ্বিতীয়, যারা যে সমস্ত পুলিশ অফিসার যুক্ত ছিল তাদের কারো কারো প্রমোশন পর্যন্ত হয়েছিল, এই অভিযোগ আছে। এবং তৃতীয়ত, যে সমস্ত শহীদ পরিবার দেরকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছিল এক সময়, তাদের মধ্যে কেউ কেউ এখনো ক্ষতিপূরণ পায়নি। ফলে রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিভঙ্গি পরিষ্কার। আর শুভেন্দু যখন বিরোধী দলে চলে গেল, তারপরে তো কার্যত নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় যেতেই চাননি বা তার প্রশাসনও সেইভাবে একবারে নিষ্ক্রিয়। এখানে আর দুটো পয়েন্ট আমি তোমায় বলতে চাই যে শহীদদের আবেগ কিন্তু শুভেন্দুর সাথে প্রথম দিন থেকে ছিল, আজকে নয়। আজকে মুখ্যমন্ত্রী হয়েছে বললে নয়, সব সময় কিন্তু শুভেন্দু অধিকারীর সাথে ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ডিনাই করবার চেষ্টা করেছেন, তারপরেও কিন্তু মানে নন্দীগ্রামের মানুষ বা শহীদ পরিবারগুলো কিন্তু শুভেন্দুর হাত কখনোই ছাড়েনি। এবার আমি তোমাকে আরেকটা জিনিস বলতে চাই যে আজকে মানে প্রধানমন্ত্রীর যদি বক্তৃতা দেখো, প্রধানমন্ত্রী খুব ইম্পর্টেন্ট একটা বক্তৃতা করেছেন যে সারা পৃথিবীর মানুষের আগ্রহ আছে। এটা ঠিক, আমরা যারা পলিটিক্যাল সায়েন্স পড়াই আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্ব জুড়েই রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রদের মধ্যে, শিক্ষকদের মধ্যে কিন্তু পশ্চিমবাংলার পরিবর্তন নিয়ে উৎসাহ, লেখালেখি চলছে। মানে দেশের পৃথিবীর সবচেয়ে
শক্তিশালী মানুষ আমেরিকার প্রেসিডেন্ট, তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন এই বাংলা জয়ের জন্য, বাংলা সমেত যে রাজ্যগুলো জয় হলো তার জন্য। ফলে সারা পৃথিবীর অ্যাটেনশন ক্রিয়েট করতে পেরেছে। প্রধানমন্ত্রীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য যে ওখানে কেবল রাজনৈতিক পরিবর্তনের প্রশ্নটা ইম্পর্টেন্ট ছিল না, একটা সংস্কৃতির পরিবর্তনের প্রশ্ন ছিল, দাসত্বের থেকে মুক্তির প্রশ্ন যুক্ত ছিল। এবং একই সাথে বিজেপি বা আরএসএস এর কাছে এই জয়টা কেবলমাত্র পলিটিক্যাল মানে একটা জয় বটে, কিন্তু তার থেকে বৃহত্তম হলো সাংস্কৃতিক পরিবর্তন করা। একদম সাংস্কৃতিক পরিবর্তনের কথা বলছিলেন। আসবো ভাস্কর দা, আসবো তার আগে বিমল দা। আমি একটা কথা বলি, নন্দীগ্রাম আন্দোলনের সময় একাধিকবার, বেশ কয়েকবার আমি নন্দীগ্রামে গেছি, কারণ আমি নিজে মেদিনীপুরের মানুষ, এখনো তাই নিজেকে মনে করি। ওখানে যেভাবে সিপিএম একটা জায়গার উপর প্লান্ডারিং করেছিল, ওটাই মেনে নিতে পারিনি। আমি গিয়ে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঢুকতে পারেননি, গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন, তৃণমূল সিপিএম এর লোকেরা ঘিরে দাঁড়িয়ে আছে, অশ্রাব্য গালিগালাজ করছে। উনি তার মধ্যে যাননি, কখনো ফিরে এসে তমলুকে চলে এসেছেন, আবার যাওয়ার চেষ্টা করেছেন। উনি ঢুকতে পারলেন কবে? আমি বলে দিচ্ছি, ভালো করে আপনাদের পুরনো ইয়েগুলোতে দেখুন। তৎকালীন বিরোধী দলনেতা লোকসভার লাল কৃষ্ণ আদবানি তার কনভয় নিয়ে ঢুকে গিয়েছিলেন, তৃণমূল কংগ্রেসের বীরপুঙ্গবরা তার পেছনে পেছনে গিয়েছিল। আজ অব্দি আপনি বলুন তো, তৃণমূলের কোন নেতা এটা স্বীকার করেছে? ওখানে লড়াই করেছিলেন শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসের কোন নেতা স্বীকার করেছে? তার সুবিধা দিয়েছিলেন এবং মিথ্যাচার করেছিলেন, মানুষ তার কিন্তু জবাব দিয়ে দিয়েছে। সত্যি সত্যিই থাকে। আর এই শুভেন্দু অধিকারী 2020 সালের 19শে ডিসেম্বরের আগে তিনি তৃণমূলেও ছিলেন, এটাও আবার ভুলে যাবেন না। আর তারপরে না সেটা ভুলে যাবেন না। আর নন্দীগ্রামে আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন না করেছেন ছেড়ে দিন। মমতা বন্দ্যোপাধ্যায় এই বছর 14ই মার্চ তৃণমূল ওখানে শহীদ দিবস পালন করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই কত বছরে একাধিকবার গেছেন। এখন এখানে বসে বিজেপির জয়টা পালন করার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলনে আপনারা যদি খর্ব করেন, তাহলে কিন্তু ইতিহাস পরিবর্তিত হয় না। একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনারা বলে যাচ্ছেন যে কেউ শুভেন্দু অধিকারী করেছেন, শুভেন্দু অধিকারী করেছেন, নেতৃত্ব কে দিয়েছেন? আজকে এই শিশির অধিকারী কিন্তু আপনি বলতে দিন, এই বলতে না দেওয়ার স্বামীটা দেখুন। শিশির অধিকারী পরাজিত হয়েছিলেন নীতিশ সেনগুপ্তর কাছে, তৃণমূল কংগ্রেসের কাছে পরাজিত হয়েছিলেন, তখন তিনি কংগ্রেসে ছিলেন। শিশির অধিকারী পরাজিত হয়েছিলেন কিনা? কার কাছে পরাজিত হয়েছিলেন? কে তার কাছে? তার নামটা বলবেন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রভাব, মমতা দেখুন এই নন্দীগ্রাম আন্দোলন এবং তার কৃতিত্ব নিয়ে এই যে টানাপোড়েন চলছে, আমি শুধু দর্শকদের বলবো, সেখানকার বাসিন্দারা, এই পরিবারের সদস্যরা কি বলছেন কিছুক্ষণ আগে আমরা প্রতিবেদনে দেখিয়েছি। কিন্তু আমি এবার নন্দীগ্রামের পাশাপাশি এবার আমি মতুয়ারা কি বলছেন সেটাও দর্শকদের সামনে রাখবো। গতকাল ব্রিগেডের মঞ্চে শুভেন্দু অধিকারীর পর মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু, যার ফলে নতুন করে আশায় বুক বাঁধতে শুরু করেছেন রাজ্যের মতুয়া এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষ। এই প্রতিবেদন দেখতে দেখতে একটা বিরতিতে যাব, বিরতির পরে ফিরছি। আমাদের খুব আশা, যে আমাদের খুব গর্বের বিষয়। তারপর আমরা দুজন মন্ত্রী পেলাম, প্রচুর খুশি, প্রচুর আনন্দ। বলবো যে এখানে একটু যেন ভালো আর কি ব্যবস্থা করে দেন। একজন মতুয়াদের আশা ভরসা, আরেকজন মনের জোর বাড়াচ্ছেন আদিবাসীদের। মাটির লড়াইয়ে টিকেছিলেন দুজনে, আর এবার এই দুই স্ট্রিট ফাইটারই পৌঁছে গেছেন রাজ্য মন্ত্রিসভায়। শনিবার ব্রিগেডের মঞ্চে শুভেন্দু অধিকারীর পরে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু, যার ফলে নতুন করে আশায় বুক বাঁধতে শুরু করেছেন পশ্চিমবঙ্গের মতুয়া ও আদিবাসী সম্প্রদায়ের মানুষ। বনগাঁ উত্তর কেন্দ্রের দুবারের জয়ী বিজেপি প্রার্থী তিনি, নিজে মতুয়া সম্প্রদায়ভুক্ত। রাজ্যের প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভায় অশোক কীর্তনিয়ার জায়গা পাওয়ায় উচ্ছ্বাসে মেতেছেন মতুয়ারাও। নতুন করে নাগরিকত্ব সমস্যা সমাধানের স্বপ্ন দেখছেন তারা। আমরা মতুয়াদের মধ্যে একজন ক্যাবিনেট মন্ত্রী পেলাম। মতুয়াদের ডেভেলপমেন্ট, নাগরিকত্ব সমস্যা সমাধান এবং পিছিয়ে রাখা যত মানুষ উদ্বাস্তু তাদের উন্নতি আমরা আমাদের যে মন্ত্রী অশোক কীর্তনিয়ার কাছ থেকে আমরা আশা করি। এটা মতুয়াদের সম্পূর্ণ ভুল বুঝিয়েছিল তৃণমূল। মতুয়ারা যদি সিএ ফর্ম ফিল আপ করতো, আগের থেকে তারা নাগরিকত্ব পেত। আমার উদ্বাস্তু মতুয়াদের কাছে একটাই বার্তা, আপনার সিএতে অ্যাপ্লিকেশান করুন, নাগরিকত্ব নিন, 200% গ্যারান্টি দিচ্ছি। কোনো উদ্বাস্তু সম্প্রদায়ের একটা মানুষের ভারতবর্ষ থেকে নাগরিকত্ব যদি যায়, আমাকে আপনারা প্রশ্ন করবেন।
বাঁকুড়ার রানীবাঁধের প্রত্যন্ত গ্রাম বাগডুবি, এই এলাকা থেকেই উঠে এসেছেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু রাঙামাটি থেকে একেবারে রাজপথে। শনিবার ব্রিগেডের মঞ্চে নিজের মাতৃভাষায় শপথ নিয়েছেন ক্ষুদিরাম টুডু। 15 বছর পর পূর্ণ মন্ত্রিত্বের আস্বাদ পেয়েছে জঙ্গল মহলের মানুষ। আমি বলবো আমাদের আদিবাসীদের জন্য কিছু কাজটা করুক ভালোভাবে, যেটা স্থায়ীভাবে ডেভেলপমেন্ট হয়। শুধু ধ্বংসা মাদল দিয়েছে, হ্যাঁ আমাদের সাঁওতালি শিক্ষা নিয়েও বহুত কিছু হয়েছে। অনেকটা খুশি, প্রচুর প্রচুর আনন্দ। বলবো যে এখানে একটু যেন ভালো আর কি ব্যবস্থা করে দেন, ওই রাস্তাঘাটের, তারপরে ওই যে কোনো আর কি স্বাস্থ্য কেন্দ্র। আদিবাসী সম্প্রদায়ের প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীও। ফেক এসটি সার্টিফিকেট মানে রমরমা হয়েছে পশ্চিমবাংলার বুকে। যারা এই সার্টিফিকেট ইস্যুতে মদত দিয়েছে সেই সব অফিসারদের আমরা আইন আনুগত্যের ব্যবস্থা নেব। জঙ্গল মহলের একটা ল্যাম্পস, সেটা পুরোপুরি এই তৃণমূলের রাজত্বে ভেঙে পড়েছে। সেই ল্যাম্পসগুলো পুনরুজ্জীবিত করা হবে। হোস্টেল যেগুলো অলচিকি মাধ্যমে যে পঠন পাঠনের যে শিক্ষা ব্যবস্থা একবারে পুরো ভেঙে যায়, সেইগুলো আমরা কাজ প্রথমেই শুরু করব। সোমবার নবান্ন সভাঘরে মন্ত্রিসভার প্রথম বৈঠক করতে চলেছেন শুভেন্দু অধিকারী। সমীরণ পাল ও পূর্ণেন্দু পাত্রর রিপোর্ট, এবিপি আনন্দ। রাজ্যের মানুষ অনেক আশা ভরসা নিয়ে রাজ্যে পালাবদল ঘটিয়েছে, আর সেই পালাবদলের সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের যে চিত্রটা সেটা বদলে গেছে। তার অতিরিক্ত নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হয়েছে। আর এই প্রেক্ষাপট থেকে এবার নতুন জল্পনা, তাহলে কি আগামী দিনে ঠিক আগের মতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে বাসও চলাচল শুরু হবে? বিরতিতে যাব, অর্থাৎ অনুষ্ঠান শেষ করতে করতে বিরতি নেব, কিন্তু তার আগেই প্রতিবেদন আপনাদের সামনে রাখবো, দেখুন। হরিশ মুখার্জি রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকা। একসময় এখানেই থাকতো নিরাপত্তার কড়া বেষ্টনী, গার্ডরেল, সিজার গেট, পুলিশের কিয়স্ক, অতিরিক্ত নিরাপত্তারক্ষী। কিন্তু ভোটের ফলে রাজ্যের পালাবদল ঘটতেই পাল্টে গেছে ছবিটা। Z+ নিরাপত্তা রেখে তুলে নেওয়া হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অতিরিক্ত নিরাপত্তারক্ষীদের। তারপরেই এই এলাকা দিয়ে শুরু হয়েছে অবাধ যাতায়াত। একটা দিনও বাইক নিয়ে আমি দাঁড়াতে পারতাম না। কোনো বাড়িতে যেতে গেলে আমাদের ঘুরিয়ে যেতে হয়, প্রায় আরও 3 কিলোমিটার রাস্তা ঘুরতে হয়, আমাদের ঢুকতেই দিত না গলিতে। তো এত অত্যাচার করেছে এরা। পরিবর্তন হয়েছে, আমার খুব শান্তি পেয়েছি। এই প্রেক্ষাপটেই জল্পনা শুরু হয়েছে, তাহলে কি আগামী দিনে এই রাস্তা দিয়েও আগের মতো বাস চলাচল শুরু হবে? এই রুটেই কিন্তু একটা সময় বিভিন্ন জায়গা থেকে বাস চলাচল করত। নিরাপত্তার কারণ দেখিয়ে বিভিন্ন সংগঠনগুলোকে বলে দেওয়া হয়েছে হরিশ মুখার্জি রোড দিয়ে বাস চলাচল করবে না, এবং তার ফলে প্রত্যেকটি বাসকে নয় ঘুরপথে যেতে হয়েছে বা বেশ কিছু রুট বন্ধ হয়ে গিয়েছে। হরিশ মুখার্জি রোডের এই রাস্তা দিয়ে একসময় একাধিক গুরুত্বপূর্ণ রুটের বাস চলত। তার মধ্যে একাধিক ছিল হাওড়াগামী মিনি বাস, যেমন নাকতলা হাওড়া, হরিনাবি হাওড়া, কালীতলা হাওড়া। অন্যদিকে বাবুঘাট থেকে ডায়মন্ড হারবারগামী 76A বাসও যেত এই রাস্তা দিয়ে। ডালহৌসির যাওয়া 13 নম্বর বাসও এখান থেকেই ধরতে পারতেন যাত্রীরা। কিন্তু স্থানীয়রা বলছেন বেশ কয়েক বছর ধরে এই রাস্তায় শুধু দেখা গেছে E1 রুটের বাস। यहाँ पे पहले क्या बस चलता था नगतला बिहाला के पौंडरी, अभी क्या नहीं चलता है। बहुत दिक्कत होता है आने जाने में। एजेड लोग को भी क्या बहुत दिक्कत होता है आने जाने में। एक समय हरिश मुखार्जी রুট দিয়ে গোটা 6-7 রুট চলতো। 6টা রুটের মধ্যে প্রায় 2-3টে রুট উঠেই গেছে, আর বাকি যে 2-3টে রুট যেটা আছে এরা কিছুটা ঘুরপথে যাচ্ছে। আমাদের কাছে কোনো উপায় ছিল না, নিরাপত্তার কারণে যদি কোনো রাস্তা যদি বন্ধ হয়ে যায় বা যদি ঘুরিয়ে যায়, সেটাকে আমাদের মাথা পেতে মেনে নিতে হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনই Z+ নিরাপত্তা পেতেন। সূত্রে খবর, কলকাতা পুলিশ এবং সিকিউরিটি কন্ট্রোল রিভিউ করতে গিয়ে দেখা গেছে তারা দুজনই অতিরিক্ত কিছু নিরাপত্তা পেতেন। এই প্রেক্ষাপটে বিধানসভা ভোটে তৃণমূল হারার পর হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, হরিশ মুখার্জি রোড এবং কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে থেকে সরিয়ে দেওয়া হয় অতিরিক্ত নিরাপত্তা। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।